দ্বিতীয় পর্ব। আগের দিন বিন্যাসের যে অংশটা হয়েছিল তাতে যে ফর্মুলাগুলো লেগেছিল সেগুলো আরেকবার বলে নিচ্ছি। আগের দিন যে ফর্মুলাগুলো লেগেছিল তার মধ্যে প্রথমটা ছিল n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক নিয়ে বিন্যাস সংখ্যা হয় npr। এটা একটা সিম্বল। p মানে হচ্ছে পারমিউটেশন, npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অবশ্যই এটা নোট করতে হবে যে এটা n সংখ্যক বিভিন্ন বস্তু। 2 নম্বর যেটা ফর্মুলা ছিল সেটা ছিল n সংখ্যক বস্তুর সবগুলি বিভিন্ন না হলে, মানে সবগুলো যদি বিভিন্ন না হয়, যদি মনে করা হয় p সংখ্যক এক রকমের বস্তু আছে, q সংখ্যক আরেক রকমের বস্তু আছে, r সংখ্যক আরেক রকমের বস্তু আছে, তাহলে বিন্যাস সংখ্যা হবে p n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইনটু q ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এটা ছিল 2 নম্বরটা। আর 3 নম্বরটা ছিল n সংখ্যক বিভিন্ন বস্তু, এখানেও বিভিন্ন বস্তু, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুকে নিয়েই বিন্যাস করা হবে, কিন্তু r সংখ্যক যে কোনো বস্তু r বার পর্যন্ত পুনঃ ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে n টু দি পাওয়ার r। এই তিনটে সূত্রের সাহায্য ছাড়াও কিছু শর্তযুক্ত বিন্যাস থাকে, যেটা আমরা অঙ্ক করতে করতে শিখে যাব। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো তাহলে সংক্ষিপ্ত একই প্রশ্নটা আছে n প্লাস rp2 সমান 110, n মাইনাস rp2 সমান 20 বলেছে। n আর r এর মান কত, n কত r কত, n আর r এর মানটা বের করতে হবে। তো আমরা সেইভাবেই সমাধান করব। এটা দুটো আননোন রাশি আছে, সেইজন্য দুটো ইকুয়েশনও দেওয়া আছে। আমরা এটা একটা ইকুয়েশন বের করে নেব, এটা একটা ইকুয়েশন বের করে নেব, তারপর অপনয়ন, পরিবর্ত, বজ্রগুণন যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব। তাহলে দেখা যাক কি হবে। n প্লাস r ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস r মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 110। এখন দুটো ফ্যাক্টোরিয়ালের মধ্যে বলেছিলাম ফ্যাক্টোরিয়াল না তোলা পর্যন্ত তাদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু হয় না। তাহলে এই ভাগটা করতে গেলে আমাদের ফ্যাক্টোরিয়াল তুলতে হবে। আর ফ্যাক্টোরিয়াল তুলতে গেলে বলেছিলাম বড় ফ্যাক্টোরিয়ালটাকে এক এক করে কমাতে যেতে হয়, তাহলেই আমরা তার মধ্যে থেকে ছোট ফ্যাক্টোরিয়াল পেয়ে যাবো। তাহলে এই দুটোর মধ্যে বড় নিশ্চয়ই n প্লাস r। তাহলে n প্লাস r কে ভাঙতে থাকবো, মানে এক এক করে কমাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই নিচেরটা পেয়েছি। তাহলে আমরা সেইভাবে যদি ভাঙতে থাকি তাহলে প্রথমটা পাবো n প্লাস r, তারপরটা পাবো n প্লাস r মাইনাস 1 কমলো, তারপরটা পাবো n প্লাস r মাইনাস 2 পাবো। তো যেহেতু নিচেটা তাই রয়েছে, তাহলে যে কোনো ফ্যাক্টোরিয়ালকে বলেছিলাম যেতে যেতে যেখানে হোক থেমে গেলে ফ্যাক্টোরিয়াল দিয়ে শেষ করে দিতে হয়। তাহলে এটা ফ্যাক্টোরিয়াল দিয়ে থেমে গেল, নিচে আছে n প্লাস r মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে n প্লাস r ইন্টু n প্লাস r মাইনাস 1 সমান হচ্ছে 110। ঠিক আছে। এখন দুটো জায়গাতেই যেহেতু n প্লাস r রয়েছে, তাহলে আমরা n প্লাস r কে যদি একটা সংখ্যা ধরে নিই, মনে করি n প্লাস r সমান হচ্ছে p, তাহলে এরকম পাবো আমরা p ইন্টু p মাইনাস 1 সমান 110। বলছি এখানে n পূর্ণ সংখ্যা, r পূর্ণ সংখ্যা, তাহলে n আর r দুটোই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তাদের যোগফল p নিশ্চয়ই পূর্ণ সংখ্যা। এখন যেহেতু দুটোর গুণফল 110, দুটো পূর্ণ সংখ্যার গুণফল 110, তাহলে আমরা এই সমাধানগুলোকে এইভাবেও কিন্তু করতে পারি। 110 কে আমরা যদি দুটো সংখ্যা ভেঙে দিই, 11 আর 10, এটা p, এটা p মাইনাস 1, এটা দুটো পূর্ণ সংখ্যা, এটাও দুটো পূর্ণ সংখ্যা। নিশ্চয়ই 110 কে অন্য কোনো দুটো পূর্ণ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারবো, কিন্তু পরপর দুটো পূর্ণ সংখ্যা এক জায়গাতেই পাবো, সেটা হচ্ছে 11 আর 10।
তাহলে এইখান থেকে যেহেতু পি পূর্ণ সংখ্যা আমরা সরাসরি বসাতে পারি যে পি সমান হবে 11। তাহলে পি এর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ পি মানে হচ্ছে n প্লাস আর, তাহলে n প্লাস আর এর মান হলো 11। এইটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এখন দেখা যাক এটা থেকে কি পাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা পেলাম আমরা, এটা পাচ্ছি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 20। তাহলে এটার মধ্যে নিশ্চয়ই এটা বড়, তাহলে বড়টাকে আমরা যদি ভেঙে নিই তাহলে n মাইনাস r, তারপরে n মাইনাস, আবার একইভাবে n মাইনাস r কে যদি আমরা q ধরে নিই তাহলে কি পাবো, q ইন্টু q মাইনাস 1 সমান হচ্ছে 20। আবার একই কথাই বলবো n পূর্ণ সংখ্যা r পূর্ণ সংখ্যা, তাহলে q নিশ্চয়ই পূর্ণ সংখ্যা, তাহলে দুটো গুণফল যেহেতু পরপর দুটো পূর্ণ সংখ্যার গুণফল আছে, তাহলে 20টাকেও আমরা পরপর দুটো পূর্ণ সংখ্যায় ভাঙতে পারবো 5 4। এই ভাঙ থেকে এটা মনে রাখতে হবে এটা বড়, এটা তার থেকে 1 কম, তাহলে এটা বড়, এটা তার থেকে 1 কম, তার মানে q সমান আমরা পাচ্ছি 5। তার মানে n মাইনাস r সমান হলো 5, এটা গুণাঙ্ক। এরপরে 1 আর 2 সমাধান করে নিশ্চয়ই আমরা n আর r এর মানটা বের করে নিতে পারবো। তাহলে একটু মনে করবে। তারপরে দেখুন দুয়েরটা, লগারিদম শব্দের অক্ষরগুলিকে কত রকমের বিন্যাস করা যাবে, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আছে কতগুলোতে l দিয়ে শুরু হবে। 3 নম্বর প্রশ্ন আছে কতগুলো l দিয়ে শুরু হবে কিন্তু m দিয়ে শেষ হবে না। তাহলে আমরা কি করব, প্রথমে এর বিন্যাস সংখ্যাটা বার করতে বলেছে, তো বিন্যাস সংখ্যা বার করতে গেলে প্রথমেই আমাদের যেটা করতে হবে যে যেহেতু আমাদের তিনটে ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা আছে সবকটা বিভিন্ন হলে, একটা আছে সবগুলোর মধ্যে যদি বিভিন্ন না হয়, অক্ষরগুলি বিভিন্ন, তাহলে অক্ষরগুলি বিভিন্ন অক্ষর পেয়েছি আমরা। তাহলে বিভিন্ন অক্ষর পেলে আর যেহেতু অক্ষরগুলোকে একবারে বেশি ব্যবহার করবো না সেই জন্য লগারিদম বিন্যাস সংখ্যাটা হবে। তাহলে এখানে কটা অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে মোট অক্ষর আছে 9টা। তাহলে 9টার মধ্যে সবগুলোকে নিয়ে বিন্যাস করতে বলেছে, তাহলে মোট সবগুলোকে নিয়ে মোট বিন্যাস সংখ্যা, সবগুলি নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত হবে 9p9। এই 9p9 কে 9 ফ্যাক্টোরিয়ালও বলা হয়, তার মানে 9 ফ্যাক্টোরিয়ালের মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নেব। আমরা পেলাম বের করে 36 28 80, এটা হলো মোট বিন্যাস সংখ্যা। এরপর দ্বিতীয় প্রশ্ন বলেছে কতগুলো l দিয়ে শুরু হবে। তো l দিয়ে যখন আমাদের শুরু করতে বলেছে তাহলে মোট যে 8টা অক্ষর আছে সেই 8টা অক্ষরের প্রথমটা কিন্তু l দিয়ে শুরু হবে, মানে যতগুলো বিন্যাস l দিয়ে শুরু যখন বলেছে তাহলে প্রথম ঘরটাতে আমরা l কে বসিয়ে দিলাম। তো l কে বসিয়ে দিলে বাকি থাকছে এখানে আমার 7টা অক্ষর, তাহলে এই বিন্যাসটা করব আমরা শুধু 7টা অক্ষরে, l কে কোনো বিন্যাসের মধ্যে নেব না, কারণ l প্রত্যেকটা বিন্যাসে প্রথমে বসে আছে। তাহলে এই 7টাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে শুধুমাত্র বিন্যাস করে নেব, তাহলে বাকি 7টাকে আমরা বিন্যাস করে যত রকম বিন্যাস পাবো সেটাই হবে l দিয়ে শুরু বিন্যাস সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে l দিয়ে, তাহলে প্রথম স্থানে l কে রেখে কত প্রকারে না 7, 9টা অক্ষর ছিল, তাহলে এখানে 8টা থাকবে, তাহলে বাকি 8টা, তাহলে 8টা অক্ষরকে বাকি 8টা স্থানে বিন্যাস করা যাবে 8p8 প্রকারে। তো 8p8 মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল প্রকারে। তো 8 ফ্যাক্টোরিয়ালের মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে বার করে নেব। এবার কি বার করব, বলেছে কতগুলো বিন্যাসে l দিয়ে শুরু হবে কিন্তু m দিয়ে শেষ হবে না, এটা লক্ষ্য করো। যখন না দিয়ে প্রশ্ন মানে হবে না, l দিয়ে m দিয়ে শেষ হবে বলেনি, বলেছে m দিয়ে শেষ হবে না। তাহলে m দিয়ে যদি শেষ না হয়
সেই ক্ষেত্রে আমরা সরাসরি কোন শেষ হবে না যখন বলবে আমরা সরাসরি বের করতে পারি না। আমরা কিভাবে বের করব? প্রথমে বের করব কতগুলো অক্ষর এল দিয়ে শুরু হচ্ছে আর এম দিয়ে শেষ হচ্ছে, সেইটা আমরা বার করতে পারবো। তার মানে এল কে আর এম কে ফিক্সড করে রেখে, মানে এই দুটোকে না সরিয়ে মাঝখানে তাহলে কটা থাকছে, মোট 9টার মধ্যে মাঝখানে 7টা থাকছে, এই 7টার বিন্যাস করতে পারবো আমরা মাঝে। তাহলে এইটা এইভাবে লিখবো, প্রথম স্থানে এল ও শেষ স্থানে এম কে রেখে বাকি কটা স্থান থাকছে মাঝখানে, বাকি 7টা স্থানে বিন্যাস করা যাবে। কত প্রকারে বিন্যাস করা যাবে? নিশ্চয়ই এটা 7p7 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 7 প্রকারে, ঠিক আছে। তো 7 ফ্যাক্টরিয়াল প্রকারে বিন্যাস করলে এল দিয়ে শুরু হবে, এম দিয়ে শেষ হবে। আর এইটাতে আমরা পেয়েছিলাম 8 ফ্যাক্টরিয়াল প্রকারে এল দিয়ে শুরু সব সংখ্যায়, তার মানে তাদের মধ্যে এমও আছে এবং অন্যরাও আছে। তাহলে এই দুটোতে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বাকি এই 7 ফ্যাক্টরিয়াল এম দিয়ে শেষ হচ্ছে, তাহলে বাকিগুলো নিশ্চয়ই আর শেষে এম থাকবে না। অতএব এল দিয়ে শুরু কিন্তু এম দিয়ে শেষ হবে না, এরকম বিন্যাস হবে। এরকম বিন্যাস হবে 8 ফ্যাক্টরিয়াল মাইনাস 7 ফ্যাক্টরিয়াল। আমরা ক্যালকুলেটর দিয়ে মানগুলো বের করে নেব। তারপরে দেখো 3 নম্বরটা, বেঙ্গল শব্দের অক্ষরগুলিকে কত রকমভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলি এক জায়গায় থাকে, স্বরবর্ণ দুটি একত্রে না থাকে। না দিয়ে প্রশ্ন, তো এই না দিয়ে যখন প্রশ্ন থাকে বলেছিলাম আগে থাকেটা বের করতে হবে, তারপরে আমরা বিয়োগ করে না থাকেটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব, এর বিন্যাস সংখ্যাটা বার করব। আমি হিন্টস দিচ্ছি, এটা বাড়িতে করবে, একটু লিখে করতে হবে। তাহলে প্রথমে কি করব, আমরা এর বিন্যাস সংখ্যাটা বার করব। তাহলে এর বিন্যাস সংখ্যা হবে, আমি সংক্ষেপে লিখছি, তোমরা একটু লিখে দেবা। গুণবে 1 2 3 4 5 6 সবগুলো বিভিন্ন, তাহলে সবগুলো যদি বিভিন্ন হয় তাহলে বিন্যাস সংখ্যা হবে কত হবে, 6p6, কারণ সবগুলো বিভিন্ন। 6p6 কে বলা হয় 6 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কত হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করবে। 6 ফ্যাক্টরিয়াল গুলো মনে রাখবে, 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত এটা হচ্ছে 720। আর তাহলে এটা মোট বিন্যাস সংখ্যা হলো, টোটাল বিন্যাস সংখ্যা না থাকে প্রশ্ন। তাহলে আমরা আগে থাকে দেখবো, এখানে স্বরবর্ণ আছে একটা দুটো, তাহলে দুটো স্বরবর্ণকে একটা ধরতে হয়। আগের দিন হয়েছিল এরকম যে যখন একত্রে থাকে, যাদেরকে একত্রে থাকতে বলবে তাদেরকে একটা ধরে নিয়ে বিন্যাস করতে হবে। আর কি করতে হবে, ওর সঙ্গেই যাদেরকে একত্রে ধরা হলো তাদের বিন্যাসটা গুণ করতে হয়। তাহলে একত্রে রেখে বিন্যাসের ব্যাপারটা কিন্তু অনেকবার করতে হবে তোমাদের, এটা কিন্তু মনে রাখবে। যাদেরকে একত্রে রাখতে বললো তাদেরকে একটা ধরে বিন্যাস করতে হবে, তারপরে যাদেরকে একটা ধরা হলো তাদের বিন্যাসটা এখানে গুণ করে দিতে হবে। যেমন এখানে দুটোকে একটা ধরলে মোট অক্ষর হচ্ছে 1 2 3 4 আর একটা 5টা, মানে 6টা ছিল, দুটোকে একটা ধরা হয়েছে, দুটো বাদ দিলে হয় 6টা থেকে দুটো বাদ দিতে হয়, তার সঙ্গে একটা যোগ করে নিলে আমরা পাবো 5টা হচ্ছে। তাহলে এই 5টাকে আমরা সাজাতে পারবো। তাহলে স্বরবর্ণ দুটিকে একত্রে রেখে, তাহলে স্বরবর্ণ দুটি একত্রে রেখে বিন্যাস হবে কত হবে, বিন্যাসটা 5 ফ্যাক্টরিয়াল বা 5p5 যা লিখবে, 5p5 বা 5 ফ্যাক্টরিয়াল। তার সঙ্গে কি করতে হবে বললাম, যাদেরকে অবশ্যই এখানে শেষ করে দিলে হবে না, কিন্তু 5টাকে 5p5 লিখে শেষ করে দিলেই কিন্তু ভুলে যাবে, কারণ একত্রে যখনই ধরেছো তখনই যাদেরকে একত্রে ধরা হয়েছে তাদের বিন্যাস এখানে গুণ করে দিতেই হবে। তাহলে কাদেরকে একত্রে ধরা হয়েছে সেটাও লক্ষ্য রাখতে হবে। একটা এ ছিল, একটা ই ছিল, এই দুটো একই বটে কিনা, এই দুটো আলাদা অক্ষর, এদের বিন্যাসটা গুণ করতে হবে। তাহলে দুটো আলাদা অক্ষর, এদের বিন্যাস হবে 2 ফ্যাক্টরিয়াল বা 2p2 বা 2 ফ্যাক্টরিয়াল। তাহলে মোট হবে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে 120। এগুলো মুখস্থ করবে, কয়েকটা ফ্যাক্টরিয়াল অন্তত 6-7 পর্যন্ত মুখস্থ রাখবে, তাহলে তোমার সুবিধা হবে।
তাহলে 240 প্রকারে স্বরবর্ণ দুটি একত্রে থাকবে। আর 720 প্রকার হচ্ছে মোট বিন্যাস। তাহলে একত্রে থাকবে না কত প্রকার হলো? তাহলে একত্রে থাকবে না, তো এই না দিয়ে প্রশ্ন করলে আমাদের কিন্তু এইভাবে বিয়োগ করে করতে হবে, মনে থাকবে। তাহলে এটা 8 এ 12 তার 480 প্রকারের বিন্যাস হবে। তারপরে 4 আরেকবার দেখে নাও। প্রশ্নগুলো সব আলাদা আলাদা করে দিয়েছে, সেই জন্য পরপর কয়েকটা করছি, পরের দিকে হয়তো সবগুলো আর করবো না। দেখো, স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলিকে এমনভাবে সাজাতে হবে যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থান। এই যে বিভিন্ন শর্ত দিচ্ছি, এই শর্তগুলোর উপর লক্ষ্য রাখতে হবে। তো কিভাবে সাজাতে বলেছে না, স্বরবর্ণগুলো থাকবে অযুগ্ম স্থানে। তাহলে এখানে দেখতে হবে স্বরবর্ণ কটা আছে। তাহলে এখানে স্বরবর্ণ হচ্ছে এ রয়েছে একটা, ই রয়েছে একটা, দুটো স্বরবর্ণ। তো অযুগ্ম স্থান দেখতে হবে কটা আছে। অযুগ্ম স্থান কোনগুলোকে বলা হয়? প্রথম স্থান, তৃতীয় স্থান, পঞ্চম স্থান আর সপ্তম স্থান। তার মোট 7টা অক্ষর আছে। প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, এই 4টে জায়গা হচ্ছে অযুগ্ম জায়গা। এই 4টিকে বলা হয় অযুগ্ম স্থান। তাহলে 4টে জায়গায়, তো এইটা একটা বিন্যাসে মনে রাখবে, খুব দরকার পড়বে যে 4টে জায়গায় দুটো অক্ষরকে বিন্যাস করা যায়। 4টে জায়গায় দুটো অক্ষর মানে এ আর ই কে বিন্যাস করা যাবে। তো 4টে জায়গায় দুটো অক্ষরকে বিন্যাস করা যাবে 4p2 প্রকার। ঠিক আছে। আবার যদি প্রশ্নটা উল্টে থাকে কোনো সময়ে যে দুটো জায়গায় 4টে অক্ষরকে কত প্রকারে বিন্যাস করা যাবে, তো দুটো জায়গায় তো 4টে অক্ষরকে সরাসরি এইভাবে বিন্যাস করা যায় না। তো এইরকম হবে যে 4টে অক্ষর থেকে দুটো করে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যাবে। তো 4টে অক্ষর থেকে দুটো করে নিয়ে বিন্যাস সংখ্যাটাও হবে 4p2। যদি 4টে অক্ষর থেকে দুটো করে নিয়ে বিন্যাস, আর 4টে ঘরে দুটো অক্ষরকে বিন্যাস, দুটোই কিন্তু একই রকম ভাবেই হবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের 4টে অযুগ্ম স্থানে, প্রথমে আমরা অযুগ্ম স্থানে এই 4টেকে বসিয়ে নেব। তাহলে দুটো অক্ষরকে 4টে অযুগ্ম স্থানে, তাহলে দুটো স্বরবর্ণ 4টি অযুগ্ম স্থানে সাজানো যাবে 4p2 প্রকারে। 4p2 কত হচ্ছে বার করে নেবে। এ আর ই এই দুটোকে 4টে ঘরে দুটোকে সাজানো হচ্ছে 4p2 প্রকারে। এবার কি হলো, তাহলে তো দুটো ঘর ভর্তি হবে। 4টে, মোট 7টা ঘর আছে। 7টা ঘরের মধ্যে কিন্তু দুটো ঘরই তো ভর্তি হবে। দুটো ঘর ভর্তি হলো, তাহলে এখনো খালি থাকলো 5টা ঘর। তাহলে ওই 5টা ঘরে বাকি 5টা অক্ষর বসবে। তাহলে লিখবে বাকি 5টা ঘরে, কারণ সবগুলো কিন্তু সাজাতে হবে। তাহলে বাকি 5টা স্থানে বাকি 5টা অক্ষরকে সাজানো যাবে, বাকি 5টা অক্ষর সাজানো যাবে কত প্রকারে? 5p5 বা 5 ফ্যাক্টরিয়াল প্রকারে। 5 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কি হলো? তাহলে প্রদত্ত শর্তে মোট বিন্যাস সংখ্যা হবে, এটা আবার মনে রাখবে, যখন কেটে কেটে বিন্যাস করা হয়, মানে মোট 7টা অক্ষর ছিল, 7টা অক্ষরের থেকে প্রথমে দুটোকে সাজানো হলো, পরে 5টাকে সাজানো হলো। তো এই দুটোকে সাজানোর প্রত্যেক প্রকারের সঙ্গে তো 5টাকে সাজানো হবে, সেই জন্য দুটোকে সাজানোর প্রকারের সঙ্গে 4p2 এর সঙ্গে 5 ফ্যাক্টরিয়াল প্রকারটা গুণ করে দিতে হয়। এটা কত হচ্ছে না 4p2 মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 - 4 - 2 মানে 2 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে 24/2 মানে 12 × 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120, তার মানে হচ্ছে 12 বার 144, 1440 প্রকারে। তাহলে মনে থাকবে, যখন আমাদের কেটে কেটে বিন্যাস করা হয়, মানে প্রথমে 7টার মধ্যে প্রথমে এখানে দুটোকে বিন্যাস করা হলো, পরে 5টাকে বিন্যাস করা হলো, তাহলে দুটোর বিন্যাসের সঙ্গে 5টার বিন্যাস কিন্তু গুণ করে মোট বিন্যাস বার করতে হবে। ঠিক আছে। তারপরে 5এরটা তোমরা ওটা পারতে করবে। একত্রে বিন্যাসের শর্ত বলেছি
যাদেরকে একত্রে, যেমন এখানে 4টেকে একত্রে রাখতে বলেছে, তাহলে মোট জটা আছে সেখান থেকে 4টে বাদ দিয়ে 1 যোগ করে নেবে, তাহলে সেটা হবে 4টেকে একটা ধরে মোট অক্ষর সংখ্যা, তাহলে বিন্যাস সংখ্যাটা হবে যত পাওয়া গেল 4টে বিয়োগ করে 1 যোগ করে তত ফ্যাক্টোরিয়াল ইনটু যাদেরকে একত্রে রাখা হয়েছিল, মানে 4টে অক্ষরকে একত্রে রাখা হয়েছিল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, এটা হবে এর বিন্যাস সংখ্যা। তারপরে 6টা বলেছে n সংখ্যক বইকে একটা তাকে সাজাতে হবে যাতে করে নির্দিষ্ট দুটো বই একত্রে না থাকে। তাহলে দুটো, এখানেও সেই একই ব্যাপার বললো, দুটো বই একত্রে থাকবে না বলেছে। তো থাকবে না এর ক্ষেত্রে আমরা বারবার বলছি, থাকবে না এর ক্ষেত্রে আমরা প্রথমে থাকবেটা বের করতে হবে। তাহলে মোট বস্তু সংখ্যা n, তাহলে মোট বিন্যাসটা হবে, মোট বিন্যাস হবে n ফ্যাক্টোরিয়াল বা npn বা n ফ্যাক্টোরিয়াল। এখন দুটো বইকে যদি একটা ধরা হয়, দুটি বইকে একটি ধরলে বইয়ের সংখ্যা হয়, বইয়ের সংখ্যা কত হবে বললাম, কিভাবে বের করতে হবে, দুটোকে প্রথমে বাদ দিয়ে দেবো, দিয়ে 1 যোগ করে নেব, তাহলে কত হবে বইয়ের সংখ্যাটা n-1। তাহলে এই n-1টা বইকে সাজাবো, তাহলে দুটি বই একত্রে থাকবে, দুটি বই একত্রে থাকবে কত প্রকারে, n-1 ফ্যাক্টোরিয়াল, এটা একত্রে থাকার বিন্যাস কিন্তু বারবার হচ্ছে এটা, n-1 ফ্যাক্টোরিয়াল ইনটু কি যাদেরকে একত্রে রাখা হয়েছে, কাদেরকে, দুটো বইকে, তাহলে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে একত্রে থাকার বিন্যাস, যতগুলোকে একত্রে রাখতে বলেছে ততগুলোকে একটা ধরে যে সংখ্যাটা পাওয়া যাবে তার ফ্যাক্টোরিয়াল ইনটু যাদেরকে একটা ধরা হয়েছে তাদের ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার প্রশ্নটা ছিল দুটি বই একত্রে থাকবে না, তাহলে দুটি বই একত্রে থাকবে না, এইরকম বিন্যাস হবে, এইরকম বিন্যাস সংখ্যা। কি করে বললাম, থাকবে না সবসময় বিয়োগ করে বের করতে হবে, কোথা থেকে, টোটাল হয়েছিল আমাদের n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল থেকে একত্রে রেখে বিন্যাসটা বাদ দিতে হবে, তাহলে n ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 হয়, তাহলে 2 ইনটু n-1 ফ্যাক্টোরিয়াল। এখন বিয়োগ কি করে করব, তো যোগ বিয়োগ যাই করি না কেন বা ভাগ যাই করি না কেন, এদের মধ্যে দেখতে হবে বড় ফ্যাক্টোরিয়াল কোনটা, n-1 আর n, নিশ্চয়ই n ফ্যাক্টোরিয়ালটা বড়, তো n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলেই আমরা n-1 পাবো, তাহলে সেইভাবে প্রথমে ভেঙে নেব, এটা হবে n, তারপরে n-1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ইনটু n-1 ফ্যাক্টোরিয়াল। এখন n-1 ফ্যাক্টোরিয়াল যদি আমরা কমন নিই, তাহলে কমন নিলে কি পাবো, পড়ে থাকছে আমাদের n-2, এটা পড়ে থাকছে, তাহলে এটাকে যদি আমরা আগে লিখে দিই, তাহলে n-2 ইনটু n-1 ফ্যাক্টোরিয়াল, এটাই প্রমাণ করে দিয়েছে। এরপরে দেখো 7টা বলেছে 3 জন বালককে একত্রে রেখে 3 জন বালক 5 জন বালিকাকে এক সারিতে কত প্রকারে বিন্যাস করা যাবে। তো এটা আবার আর একটা শর্তযুক্ত বিন্যাস, এক সারিতে সাজানো। তো এক সারিতে সাজাবো, কিভাবে সাজাবো, আমাদের আছে 3 জন বালক আর 5 জন বালিকা, তো 3 জন বালক একত্রে থাকবে, তো আমরা একত্রে থাকার শর্তটা জানি, যাদেরকে একত্রে রাখতে হয় তাদেরকে একটা ধরতে হবে, তাহলে এখানে 3 জন বালককে যদি আমরা একজন ধরি, তাহলে মোট বালক বালিকা মিলে মানে মোট সাজানো হচ্ছে 5 জন, আর এখানে একজন, তাহলে 6 জনকে, তাহলে এটা আমি হিন্টস দিচ্ছি, তোমার বাড়িতে এটা শেষ করবে লিখে, তাহলে 6 জন হচ্ছে, তাহলে 6 জনকে মোট সাজানো যাবে কত প্রকারে, 6 ফ্যাক্টোরিয়াল ইনটু, যেহেতু 3 জন বালককে একসঙ্গে ধরা হয়েছে মানে একত্রে রাখা হয়েছে, তাহলে এদের বিন্যাসটা এর সঙ্গে গুণ করতে হবে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা লিখে করবে তোমরা, 3 জন বালককে একসঙ্গে ধরা হয়েছে মানে একটা ধরা হয়েছে, তাহলে 5 জন আর একজন 6 জন, 6 জনকে সাজানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল প্রকারে, যেহেতু এদেরকে একসঙ্গে ধরা হয়েছে তাহলে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে, এটা শেষ করতে পারবে। তারপরে 8টা বলেছে যে 4 জন বালক 3 জন বালিকাকে এক সারিতে সাজাতে হবে যাতে
কোনো দুজন বালিকা পাশাপাশি থাকবে না। তো আগের থেকে এর ডিফারেন্স, মানে আগের অঙ্কটা 7-এর অঙ্কটা ঠিক অনেকটা এরকম ছিল, কিন্তু 7-এর সঙ্গে 8-এর কিন্তু ফার ডিফারেন্স, কারণ কোনো সম্পর্কই থাকবে না। কারণ এখানে 3জন বালিকা আছে, বলেনি যে তিনজনই পাশাপাশি থাকবে না, এরকম বলেনি। বালিকারা যদি পাশাপাশি নাই থাকতো তাহলে আমরা 3 থেকে একটা ধরে বার করে নিতে পারতাম, কিন্তু এখানে বলেছে 2জন বালিকা পাশাপাশি থাকবে না। তো এই ক্ষেত্রে আমাদের আলাদাভাবে আরও একবার মনে রাখতে হবে বিন্যাসের অঙ্কগুলোকে কি করতে হবে। শর্তটা যেহেতু বালিকাদের ওপরে আছে, বালকদের ওপরে তো নেই, সেই জন্য প্রথমে 4জন বালককে আমরা সাজাতে পারবো কত প্রকারে, B1 B2 B3 B4। তো এই 4জন বালককে আমরা কত প্রকারে সাজাতে পারবো, নিশ্চয়ই 4 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে প্রথমে বালকদেরকে সাজাতে হবে। তাহলে যাদের উপরে শর্তটা দেওয়া নেই তাদেরকে আগে সাজিয়ে দিতে হবে। তাহলে 4জন বালককে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল বা 4 প্রকারে। 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24 প্রকার। এই 24 প্রকারের যে কোনো একটা প্রকারের মধ্যে কি হবে, আমরা বালিকারা পাশাপাশি থাকবে না যদি এদের মাঝখানে বালিকাদের জায়গা করে দেওয়া হয়, বা এই পাশের জায়গা এই পাশের জায়গাও যদি নেওয়া যায়। তাহলে মোট কটা জায়গা পেয়ে গেলাম, মাঝখানে 3টে জায়গা, দুপাশে 2টো জায়গা মিলে মোট 5টা জায়গা তৈরি হয়ে গেল। এই 5টা জায়গার মধ্যে 3টে জায়গাতে, যে কোনো 3টে জায়গাতে যদি আমরা বালিকাদেরকে রাখি, যে কোনো 3টে জায়গায়, তাহলে বালিকারা পাশাপাশি থাকবে না। অবশ্যই এই 3টে জায়গায় যদি থাকি বালিকারা, তাহলে এই দুটো বালক এক জায়গা হবে, কিন্তু বালকদের উপরে যেহেতু কোনো শর্ত নাই, শুধু আমরা বালিকাদের কথাটাই চিন্তা করছি। তাহলে কি করব আমরা, এই 3জন বালিকাকে এই 5টা জায়গাতে কত প্রকারে বিন্যাস করা যায় সেটা করে দেব। একটু লিখতে হবে বললাম। তাহলে 4জন বালকের মাঝে, এরকম ভাবে ছবি এঁকে দিলে আর অত লেখা না লিখলেও হবে, কারণ তুমি ছবিতে বুঝিয়ে দিয়েছো কোন জায়গায় কোথায় রয়েছে। আর এরকম ভাবে যদি ছবিটা এঁকে দাও তাহলে এই লেখাগুলো না লিখলেও হবে। তাহলে 4জন বালকের মাঝে 3টে জায়গা, আর ছবি না, এই ছবিটা যদি না থাকে তাহলে কিন্তু পুরোটাই লিখে বোঝাতে হবে। মাঝে 3টে স্থান ও পাশে দুপাশে দুটো, মোট 5টি স্থানে 3জন বালিকাকে সাজানো যাবে। একটু আগে বলেছিলাম সাজানো যাবে কত প্রকারে, 5টা স্থানে 3জন বালিকা মানে 5p3 প্রকারে। অবশ্যই ওপরের সংখ্যা মানে n কিন্তু সবসময় r এর থেকে হয় বড় হবে, না হয় সমান পর্যন্ত হতে পারে। ওপরের সংখ্যা কিন্তু কখনোই যেন নিচের থেকে ছোট হয়ে না যায়। তাহলে 5p3 তার মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল বাই 5 - 3 ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল, তার মানে 120/2, তার মানে 60 প্রকারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা, আবার সে আগের মতই বলছি, মোট বিন্যাস কেটে বিন্যাস করলাম, কিন্তু প্রথমে আমরা 4জনকে সাজালাম, পরে 3জনকে সাজালাম, তাহলে এটাকে বলা হয় কেটে বিন্যাস করা। তাহলে কেটে বিন্যাস করলে কি করতে হবে, এই বিন্যাসের সঙ্গে এই বিন্যাসটা গুণ করে দিতে হবে। তাহলে মোট বিন্যাস সংখ্যা এখানে প্রদত্ত শর্তে, মানে প্রদত্ত শর্তে মোট বিন্যাস সংখ্যা হবে 24 × 60, মানে হচ্ছে 4 × 6 = 24, 6 × 12 13 14, 1440 প্রকারের বিন্যাস হবে। তারপরে 9টা ভেনাস শব্দের অক্ষরগুলিকে সাজাতে হবে যাতে দুটি স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত থাকে। এই স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত থাকে, এটার মানে হচ্ছে এখানে স্বরবর্ণ আছে দুটো, একটা ই একটা ইউ। তাহলে ই প্রথমে যদি থাকে তাহলে ইউ কখনো এর এই পাশে আসতে পারবে না, মানে ই কে যদি আমরা প্রথম স্থানে রাখি তাহলে ইউ থাকতে পারবে বাকি 4টে জায়গার মধ্যে ইউ থাকতে পারবে, বা ই যদি দ্বিতীয় স্থানে থাকে তাহলে ইউ থাকতে পারবে এই 3টে জায়গার মধ্যে, এখানে অন্য অক্ষর থাকতে পারবে, বা ই যদি তৃতীয় স্থানে থাকে তাহলে ইউ থাকতে পারবে 2টো জায়গার মধ্যে, যদি ই তারপরে চতুর্থ জায়গায় থাকে তাহলে এইখানে ইউ থাকতে পারবে শুধুমাত্র একটা জায়গার মধ্যে, আর ই কিন্তু পঞ্চম স্থানে বসতে পারবে না। তাহলে এই 4 রকমের বিন্যাস করে দিলেও হবে।
যেমন এখানে বিন্যাস তাহলে চারটে জায়গায় আমরা চারটে অক্ষরকে সাজিয়ে দিতে পারবো। ই কে এখানে রাখলাম, তাহলে ই কে রেখে চারটে জায়গায় চারটে অক্ষরকে সাজানো হবে 4 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে এটা 4 ফ্যাক্টরিয়াল 24 প্রকার পেলাম। এটাকে ই কে এখানে রেখেছি, তাহলে ই কে এখানে রাখলে এদিকে তিনটে জায়গাতে ইউ সাজাতে পারবো। তাহলে ইউটা সাজাবে তিনটে জায়গায়, তার মানে 3p1 ইউ তো একটা জায়গা দখল করবে, তারপর বাকি পড়ে থাকবে তিনটে জায়গা, তাহলে ইনটু তিনটে জায়গায় বাকি তিনটে অক্ষরকে 3 ফ্যাক্টরিয়াল প্রকারে সাজানো যাবে। তাহলে মোট হচ্ছে 3 আর এটা হচ্ছে 6, 6 3 18 প্রকার। তারপরে ই কে যদি আমরা এই জায়গাটাতে রাখি, তাহলে এই দিকে দুটো জায়গাতে আমরা ইউ কে বসাতে পারবো। তাহলে দুটো জায়গার মধ্যে যে কোনো একটা দখল করতে পারবে 2p1 প্রকারে, আর বাকি তিনটে জায়গা তিনটে অক্ষর 3 ফ্যাক্টরিয়াল প্রকারে, মানে 12 প্রকারে হবে। আর ই কে যদি এখানে রাখি, তাহলে ইউ এখানে বসে করবে, মানে ইউ 1p1 প্রকারে, মানে 1 প্রকারে হচ্ছে, আর তিনটে জায়গায় বাকি তিনটে অক্ষর 3 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে মোট 6, তাহলে মোট হচ্ছে 60 প্রকারে। ঠিক আছে, এটা করতে পারবো আমরা। অথবা আমরা সরাসরি এটা পাঁচটা অক্ষরকে বিন্যাস করা যাবে। মোট বিন্যাস সংখ্যাটা হবে কত হবে? মোট বিন্যাস সংখ্যা 5 ফ্যাক্টরিয়াল, মানে 120 প্রকার। এই 120 প্রকারের মধ্যে দুটোর ক্রম অপরিবর্তিত থাকবে। এই দুটোকে যদি আমরা মনে করি যে দুটো একই অক্ষর, তাহলে ওই একই মানে কি বলে, ওই দুটো একই অক্ষর ধরে যে বিন্যাসটা আমরা করেছি, তাহলে মানে দুটোই যদি একই অক্ষর হয়, দুটোই যদি পি হয়, বা দুটোই যদি এ হয়, বা দুটোই যদি ইউ হয়, তাহলে কি হবে? তাহলে বিন্যাস সংখ্যাটা হবে, তাহলে ক্রম অপরিবর্তিত রেখে বিন্যাস সংখ্যাটা হবে ক্রম অপরিবর্তিত রেখে বিন্যাস সংখ্যা হবে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এইভাবেও আমরা করতে পারবো। যাদেরকে ক্রম অপরিবর্তিত রাখবে তাদেরকে আমরা যদি একই অক্ষর হিসেবে ধরে নিই, তাহলে যে বিন্যাসটা পাবো সেই বিন্যাসটাও আমরা সরাসরি করতে পারি। অথবা ভেঙে বললে ই কে যদি আগে রাখা হয়, তাহলে ইউটা কখনোই ই এর এই পাশে আসবে না, এই শর্ত মেনে এইভাবেও করা যেতে পারে। তারপরে 10এরটা এখানে দিয়েছে 2 4 5 7 8 0। এর মধ্যে থেকে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে? 4 অঙ্কে কতগুলি সংখ্যা গঠন করা যাবে? একাধিকবার নেওয়া যাবে না। তো এখানে বলে রাখছি, কখনো যদি বলে না দেওয়া থাকে কিছু যে একাধিকবার নেওয়া যাবে কি যাবে না, তাহলে বুঝে নেবে যে একাধিকবার ব্যবহার করা যাবে না। যদি একাধিকবার ব্যবহার করা যায়, সেটা কথাটা অবশ্যই লেখা থাকবে, মানে লেখা থাকবেই যে একাধিকবার ব্যবহার করা যাবে। এই কথাটা যদি অঙ্কটা করতে হয় তাহলে লেখা থাকবে। যদি কিছু লেখা না থাকে তাহলে বুঝে নিতে হবে একবারের বেশি ব্যবহার করা যাবে না। তাহলে এখানে আমাদের বলেছে একবারের বেশি ব্যবহার করা যাবে না। এইরকম 4 অঙ্কে কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তো আমরা খুব সহজে করতে পারবো। 1 2 3 4 5 6টা। বাড়ি আমি হিন্টস লিখে দিচ্ছি, শুধু তোমরা একটু লিখে করবে। তাহলে এরকম লিখবে যে 1 2 3 4 5 6টা। তাহলে 6টা অক্ষরের মধ্যে থেকে 4টে করে নিয়ে বিন্যাস করা যাবে কত প্রকারে? 6p4 প্রকারে। এটা হবে 6টার মধ্যে থেকে 4টে করে নিয়ে বিন্যাস। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে শূন্য যদি থাকে, এটা লক্ষ্য রাখতে হবে, যদি শূন্য থাকে তাহলে সমস্যাটা কি হবে? এই যে 4টে করে নিয়ে সাজানো হলো, এর মধ্যে তো শূন্যও আসতে পারে প্রথমে। তো যেগুলোতে শূন্য প্রথমে এলো সেইগুলো তো আর 4 অঙ্কের হবে না। সেই জন্যে কতগুলো এই 6p4 এর মধ্যে কতগুলো শূন্য প্রথমে এলো সেইটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে সেটা কি করে করব? একটু আগে আমরা করেছিলাম, শূন্যকে তাহলে প্রথম স্থানে রাখবো। তাহলে বাকি থাকছে 3টে ঘর 4 অঙ্কের মধ্যে। তাহলে এই 3টে ঘরে শূন্যকে বাদ দিলে 1 2 3 4 5টা। তাহলে এই 3টে ঘরে 5টা অক্ষরকে কত প্রকারে বসানো যাবে? তো কত প্রকারে সাজানো যায়? তাহলে 3টে ঘরে মানে শূন্যকে লিখতে হবে, শূন্যকে প্রথম স্থানে রেখে বাকি 3টি স্থান, 4 অঙ্ক বলেছে, তাহলে বাকি এই ছবিগুলো আঁকবে তাহলে বুঝতে পারবে ভালো। তাহলে 3টে স্থানে 5টি অঙ্ককে সাজানো যাবে
অঙ্ককে সাজানো যাবে কত প্রকারে? 5p3, সবসময় ওপরে কিন্তু বড়টা থাকবে, 5p3 প্রকারে। তাহলে পাঁচটা অঙ্ক থেকে তিনটে করে নিয়ে সাজানো যাবে 5p3 প্রকারে। তাহলে এই গোটা কি হবে? শূন্য প্রথমে থাকছে, তাহলে এই গোটা মোট, এখান থেকে এটা বাদ দিতে হবে। তাহলে প্রদত্ত শর্তে বিন্যাস সংখ্যা হবে, মানে 4 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে আমরা। তাহলে প্রদত্ত শর্তে বিন্যাস সংখ্যা লিখতে পারো, বা এটা লিখতে পারো, অতএব 4 অঙ্কের মোট সংখ্যা পাওয়া যাবে 6p4 5p3। এটা সমান কত হচ্ছে নিশ্চয়ই বার করতে পারবে। তারপরে দেখো 11টা 3000 থেকে 4000 এর মধ্যবর্তী 1 থেকে 6 পর্যন্ত কত অঙ্কের সংখ্যা গঠন করা যাবে। তো এখানে কত অঙ্কের সংখ্যা গঠন করা যাবে কিছু বলে দিল না। তো 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী, তার মানে একটু ঘুরিয়ে কি বলে দিল, 3000 থেকে 4000 এর মধ্যবর্তী সবই নিশ্চয়ই 4 অঙ্কের সংখ্যা হবে, কিন্তু আরো বলে দিয়েছে একটু ঘুরিয়ে, প্রথম স্থানটা কিন্তু 3ই হবে, কারণ 3000 থেকে 4000 এর মধ্যে যত সংখ্যা হয় প্রত্যেকের প্রথমে কিন্তু 3 থাকবে। তাহলে বাকি থাকলো 3টে ঘর, তাহলে 3টে ঘরে 5টা অঙ্ককে কত প্রকারে সাজানো যাবে, তাহলেই হয়ে যাবে এটা। তারপরে দেখো 12টা 3 5 7 8 9 7000 অপেক্ষা বড় বলেছে। তো 7000 অপেক্ষা বড়, 7000 অপেক্ষা বড় সংখ্যা তাহলে আমরা কি কি হতে পারে? 7000 অপেক্ষা বড়, 7000 অপেক্ষা বড় সংখ্যা কি কি হতে পারে? 1 নম্বর 4 অঙ্কের হতে পারে, 4 অঙ্কের হতে পারে কোনগুলো হবে? 4 অঙ্কের যেগুলো 7 দিয়ে শুরু, 8 দিয়ে শুরু, 9 দিয়ে শুরু, যেগুলো 7 8 বা 9 দিয়ে শুরু সেই কটা হবে। আর 5 অঙ্কের সব সংখ্যাই হবে, 5 অঙ্কের সব সংখ্যা। তাহলে এখন আমরা দেখব প্রথম ক্ষেত্রে কি কি হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সবসময় এরকম একটা ঘর তৈরি করে নেব। তো 4 অঙ্কের সংখ্যা 7 দিয়ে শুরু কতগুলো বার করব, তা দিয়ে 7 দিয়ে যতগুলো হবে, 8 দিয়ে ততগুলো হবে, 9 দিয়ে ততগুলো হবে, তাহলে 7 দিয়ে কতগুলো হবে? তাহলে প্রথম স্থানে আমরা 7কে রেখে, 7কে প্রথম স্থানে রেখে 3টে ঘর থাকছে, তাহলে 3টে ঘরে 7কে রেখে দিয়েছি, মানে 4টে অঙ্ক, তাহলে রেখে 4টে অঙ্ককে 3টে স্থানে সাজানো যাবে, 3টে স্থানে সাজানো যাবে কত প্রকারে? 4p3 প্রকারে। 4p3 মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল মানে 24 প্রকার। ঠিক আছে, তাহলে 7 দিয়ে শুরু যদি 24 প্রকার হয়, 8 দিয়ে শুরু 24 প্রকার, 9 দিয়ে শুরু 24 প্রকার হবে, তাহলে 4 অঙ্কের মোট সংখ্যা হবে কত? 24 ইন্টু 3 মানে 72 প্রকার হলো। আর দ্বিতীয় ক্ষেত্র 5 অঙ্কের মোট সংখ্যা পাওয়া যাবে, এখানে কোনো শর্ত দরকার হবে না, যেই থাকুক না কেন প্রথমে, কারণ 5 অঙ্কের যত সংখ্যা হবে সবই 7000 অপেক্ষা বড়। তাহলে 5 অঙ্কের মোট সংখ্যা হবে 5 ফ্যাক্টরিয়াল মানে 120 প্রকার। অতএব প্রদত্ত শর্তে মোট সংখ্যা পাওয়া যাবে, কতগুলো? 120 প্লাস 72 মানে 192 প্রকার। 6000 অপেক্ষা বড় 4 অঙ্কের সংখ্যা বার করতে বলেছে। তাহলে 6000 অপেক্ষা বড় মানে এককের ঘরে কি থাকবে? 6 থাকতে পারে বা 8 থাকতে পারে। তাহলে 4 অঙ্কের বলেছে 1 2 3 4, 4 অঙ্কের মানে 3টে ঘর থাকছে। তাহলে 6 দিয়ে শুরু সংখ্যাটা হবে, 4 অঙ্কের সংখ্যা হবে, 6টা চলে গেলে 4টে, তাহলে 4p3 প্রকারে। তাহলে মোট হবে 4p3 ইন্টু 2, কারণ 6 দিয়ে যতগুলো হবে 8 দিয়েও ততগুলো হবে। এখন সেকেন্ড কোশ্চেনটা বলেছে এদের মধ্যে মানে 4p3 ইন্টু 2, 4p3 মানে হচ্ছে 4 24 48,
এদের মধ্যে কতগুলো অযুগ্ম হবে, মানে এই 48টার মধ্যে কতগুলো অযুগ্ম হবে। তার মানে আমরা একইভাবে করব, প্রথম ঘরটাতে যদি 6 রাখি তাহলে এই ঘরে কি বসবে অযুগ্ম হলে, 3 অথবা 5 যে কোনো একটা বসালাম, তাহলে 6টা প্রথম স্থানে থাকলো, এই ঘরে যদি 3 থাকে তাহলে দুটো ঘরে, দুটো 6 আর 3 চলে গেল, দুটো ঘরে কটা অঙ্ক থাকছে, একটা দুটো তিনটে। তাহলে এইভাবে আমরা লিখবো কিন্তু যে প্রথম ঘরে 6 এবং শেষ ঘরে 3 বসিয়ে মাঝের দুটো ঘরে তিনটে অঙ্ককে সাজানো যাবে 3p2 প্রকারে, এটা লিখতে হবে 3p2 প্রকারে। আর 5 দিয়েও তাহলে 3p2 প্রকারে, তাহলে 6 দিয়ে শুরু, 6 দিয়ে শুরু, 6 দিয়ে শুরু, মোট অযুগ্ম সংখ্যা হবে 3p2 × 2, মানে হচ্ছে 3 6টা, 3 ফ্যাক্টরিয়াল মানে 6 6 12টা, তাহলে 12টা। ঠিক একইভাবে 8 দিয়েও শুরু, আরো 12টা পাওয়া যাবে, তাহলে 12 × 2, তার মানে মোট অযুগ্ম সংখ্যা হবে 12 × 2, তার মানে 24। বোঝা গেল, মোট 24টা অযুগ্ম সংখ্যা পাওয়া যাবে, কারণ 6 দিয়ে 12টা, 8 দিয়েও আবার 12টা পাওয়া যাবে একইভাবে। তারপরে 14টা 0 2 5 6 7, 0 2 5 6 7 কতগুলো 5 অঙ্কের সংখ্যা গঠন করা যায়, 5টাই দিয়েছে, 5 অঙ্কের সংখ্যা গঠন করতে বলেছে। তাহলে এই 0 যদি না থাকতো, অন্য সংখ্যা, 0 পরিবর্তে যদি অন্য কিছু থাকতো, তাহলে আমাদের উত্তর হতো 5 ফ্যাক্টরিয়াল। কিন্তু যখনই 0 চলে আসছে তখনই কিন্তু আমাকে সচেতন হতে হবে যে 0 যদি প্রথম স্থানে থাকে, 5 অঙ্কের সংখ্যা 0 যদি প্রথম স্থানে থাকে তাহলে সেগুলো তার 5 অঙ্কের হবে না। তাহলে কতগুলো বাদ যাবে, তাহলে 0 যতগুলোতে প্রথম স্থানে থেকেছে সেগুলো বাদ যাবে, তো কতগুলো, এই 4টে ঘরকে কত প্রকারে সাজানো যাবে, তাহলে এই 4টে ঘরকে এই 4টে অঙ্ক দিয়ে ভর্তি করা যাবে 4p4 মানে 4 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল প্রকারে 0 দিয়ে শুরু হচ্ছে, তাহলে মোট কতগুলো হবে 5 ফ্যাক্টরিয়াল - 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা একটু লিখে করবে কিভাবে হচ্ছে। তারপরে দেখো 15 3 6 7 2 0 অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্কের কতগুলি অযুগ্ম সংখ্যা গঠন করা যায়। তাহলে 5 অঙ্কের অযুগ্ম সংখ্যা গঠন করব, 1 2 3 4। অযুগ্ম সংখ্যা যদি গঠন করতে হয় তাহলে এই এককের ঘরটাতে থাকবে 3 অথবা 7, দুটো অঙ্ক আছে, 3 আর 7 অযুগ্ম সংখ্যা আছে। তাহলে বাকি 1টা 2টো 3টে 4টে ঘরকে আমরা 3কে যদি বসিয়ে দিই তাহলে বাকি 4টে, 7টে তো তখন বসাতে পারবো, 4টেকে আমরা এই 4টে ঘরে কত প্রকারে বসাতে পারবো, 4 ফ্যাক্টরিয়াল প্রকারে, তাই না, 4p4 বা 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 7 দিয়েও তো এতগুলোই হবে, কিন্তু তার আগে যেহেতু 0 রয়েছে না, তাহলে 0 রয়েছে যখন, তখন আরেকবার 0কেও বিচার করতে হবে। এখানে যদি 3ই থাকলো, এখানে যদি 0 থাকলো, তাহলে কতগুলো, মাঝখানে 3টে ঘর কি, তাহলে এইভাবে লিখতে হবে, প্রথম স্থানে 0 এবং শেষ স্থানে 3কে রেখে মাঝের 3টে স্থানকে ভর্তি করা যাবে এই 3টে অঙ্ক দ্বারা কত প্রকারে, 3 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে 3 ফ্যাক্টরিয়াল প্রকারে এই যে 4 ফ্যাক্টরিয়াল প্রকারে 3 দিয়ে শেষ হচ্ছিল, এদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল প্রকারে আবার 0 দিয়ে শুরু হচ্ছে, তাহলে এই কটা বাদ দিয়ে যে কটা হবে সেই কটা হবে 3 দিয়ে শেষ অযুগ্ম সংখ্যা। অতএব মোট অযুগ্ম সংখ্যা তাহলে কত হবে, মোট অযুগ্ম সংখ্যা হবে কত হবে, এইটা যত হবে তত গুণিত 2, কারণ 3 দিয়ে যতগুলো শেষ হবে 7 দিয়ে শেষ অযুগ্ম সংখ্যাও ততগুলোই হবে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে 24 - 6, তার মানে 18, তাহলে 18 মোট হবে 18 গুণিত 2, তার মানে 36টা মোট অযুগ্ম সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম, পরের দিন পরেরগুলো হবে।